সোপহরণ ধারিণী অভয়া শক্তি পলক দাহিনী তুমি জাগো জাগো তুমি জাগো অন্তরে অন্তরে আলো দাও কালিমা কলস যত মুছে নিয়ে যাও অন্তরে অন্তরে আলো দাও কালিমা কলস যত মুছে নিয়ে যাও জাগো জাগো সুন্দর তোমার পরশে ছবি রাঙিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নবদিন মণি আমি ভাবি নিরদান হলো দেখলো নতুন প্রভাত জাগো সময় হলো নতুন প্রভাত জাগো সময় হলো নতুন প্রভাত জাগো সময় হলো ওম শান্তি। করোনা ভাইরাস থেকে দূরে থাকুন, কোভিড বিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন। ধন্যবাদ। যাত্রারম্ভের পূর্বে শুধু দর্শকবৃন্দের প্রতি কয়েকটি বিশেষ ঘোষণা। যেসব ঘটিতে আমাদের মাইকের হর্নগুলো বাধা রয়েছে দয়া করে সেগুলো থেকে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের শুনতে এবং আমাদের শোনাতে উভয়েরই অসুবিধা হবে। নাটক চলাকালীন মঞ্চের উপর থেকেও যাতায়াত করবেন না। যাত্রা কমিটির কাছে বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজন থাকলে যাত্রাপার্টির ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করে দলের মাইক ব্যবহার করে আপনাদের এই প্রচার পর্ব বজায় রাখতে সচেষ্ট থাকবেন। সাথে সাথে আরো একটি বিশেষ ঘোষণা, কলিকাতা, মেদিনীপুর, নন্দকুমার, বেলদা যে কোনো যাত্রার দল বায়নার জন্য যোগাযোগ করুন গীতশ্রী যাত্রা বুকিং অফিস। পরিচালক সুনীল কুমার রাউল, রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি এখানেই শেষ হল। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে মা মনসার আশীর্বাদ শ্রীচরণ বন্দনা করে অভ্যাগত সুধী দর্শক মণ্ডলী আশীর্বাদ প্রার্থনা করে যাত্রা কমিটির সভ্যগণকে তৃপ্তিময় অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে এক ভিন্ন স্বাদের পালা উপহার, শুধু তোমারই জন্য। রচনা বাবলি ভট্টাচার্য, সম্পাদনা পি সামন্ত, নির্দেশনা যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, সঙ্গীত পরিচালনা নির্মল কুমার, নৃত্যে গণেশ শঙ্কর, কেবল অমল বাবু, অক্টোপেড নির্মল কুমার এবং সঙ্গে শিশির কুমার, আলো ও ধ্বনি মা শীতলা সাউন্ড সার্ভিস, নিউটনে প্রদীপ কুমার এবং মিস্টার গোপাল, শ্রেষ্ঠাংশে সুদর্শন গায়ক নায়ক ঋতুরাজ ব্যানার্জি, অর্চনা গায়িকা নায়িকা শৌলি ভট্টাচার্য, রেজিডেল ভাইরাস মিস্টার জ্যাকি, তৎসহ চিত্পুর খ্যাত আশিস কুমার এবং রোমান্টিক জুটি রাজ ওরিয়া। শুরু হচ্ছে অর্পণ দেই শোভনমানে নিবেদিত প্রতিমা সামন্ত বিপ্লব সামন্ত প্রযোজিত মা মনসার আশীর্বাদ ধন্যা তৃপ্তিময়ী অপেরা পরিবেশিত এক বড় মাপের সামাজিক পালা প্রযোজনা। প্রেমের সুরং ছড়ায় সুখ পাখি হয় ধন্য, ভালোবাসার নির্গড়েছি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। সব দিকে খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার মেয়ের বিয়ে বলে কি এমন অপরাধ করে ফেলেছি? ওই বর
বরযাত্রী সব এসে গেল। মা মনসা, বাবা বুড়োসি, আমার বাচ্চার মেয়েটাকে অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি। তুমি ওকে একটু সংসারী করো ঠাকুর, তুমি ওকে একটু সংসারী করো। সত্যি আর কোনো চিন্তা নেই কালুদা, অনেক বুঝিয়ে সুঝিয়ে বড় ভাগ্নেকে বিয়েতে রাজি করিয়েছি। দেখো না, এই দেখো না, আজ করবো কাল করবো করে করে বিয়ের বয়সটাই পার করে ফেল। আরে বিয়ের বয়স পার হলে কি হবে, ওই রকম ছেলে পাওয়া ভাগ্যের দরকার। আমার মেয়ে পায়েল অনেক ভাগ্য করেছে, তাই তোমার ভাগ্নে সম্রাটের মতো স্বামী পাবে। এই জন্যই তো সম্রাট অন্য কোনো চাকরিতে ইন্টারভিউ দেয়নি, শুধু পুলিশের চাকরিতে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। আর যতদিন চাকরি না পায় ও বিয়েই করবে না। এই করে করে বিয়ের বয়সটাই পার হয়ে গেল। আমার বিশ্বাস ও পুলিশের চাকরি পাবে, কারণ ওর চেহারা, ওর শিক্ষা কখনো বিফলে যাবে না। তাই বলে তুমি আমাকে একটা বেকার ছেলের হাতে তুলে দেবে? ছিমাছি, বিয়ের কোণে সাজে সেজে এরকম চিন্তা ভাবনা একেবারে মনে ওয়ারিস না মা। আমি আবার বলছি, সম্রাটের মতো ছেলে হাজারে একটাও মিলবে না। আমি আমার প্রাণের ঠাকুরের কাছে জানতে পেরেছি তোর সাথে ওর রাজ্যটুক হবে। তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি। আমার ধারণা ভুল বাবা, সম্রাট কখনো আমাকে সুখী করতে পারবে না। কাজেই ওর চাকরি পাওয়ার বয়সটা প্রায় শেষ হতে চলেছে। ওর মতো একটা বেকার ছেলে আমার মতো মেয়েকে কখনোই সুখী করতে পারবে না। এই ধারণা মন থেকে ভুলে গিয়ে সম্রাটের উপর ভরসা রাখো মা। ছোটবেলা থেকেও মা পায়নি, সকলের লাঞ্ছনা অবহেলা পেয়েও বড় হয়েছে। ওকে তুমি ভালোবাসো, দেখবে ও তোমার জন্য জীবন দিয়ে দেবে। মন থেকে এ বিয়েতে রাজি না হলেও বাবার ইচ্ছা পূরণ করতে আজ আমি নিজেকে কোণের সাজে সাজিয়েছি। বাবা মায়ের আশীর্বাদ কখনো বিফলে যায় না রে মা। আমি আবার বলছি, তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি না। আমি এখন যাই, ওই বরকর্তার সঙ্গে কথা বলে বিয়ে বসানোর ব্যবস্থা করি। ওই রে পুরোহিত নাপিত এলো। বিশ্বাস করো, এই বিয়েতে আমার বিন্দুমাত্র মত নেই। ছোটবেলা থেকে আমি নাচ গান অভিনয় করতে ভালোবাসি। আমি টিভি সিরিয়ালে, ফিল্ম লাইনে বড় স্টার হতে চাই। মামা, ও মামা, গাড়ি থেকে নেমে গেলে কোথায়? ওই সঞ্জু যাচ্ছে। সঞ্জু? হ্যাঁ সঞ্জু। সঞ্জু কে জানো মা? সঞ্জু হচ্ছে সম্রাটের সৎ ভাই। সঞ্জু সম্রাটের সৎ ভাই হলেও দাদাকে রীতিমতো ভক্তি শ্রদ্ধা করে। ওরা দুটি ভাই যেন রাম আর লক্ষণ। এসে গেছি মামা, আমি এসে গেছি। ও, তুমি তবে সঞ্জু? হ্যাঁ, আমি হবো তোমার দেবর লক্ষণ, আর তুমি হবে আমার সীতা বৌদি। তাহলে বৌদি, তোমাকে একটা প্রণাম সেরে ফেলি। আমাকে জিজ্ঞাসা করছো কেন? দেরি না করে চট করে প্রণামটা সেরে ফেলো। তুমি আবার কে? দাঁড়াও দাঁড়াও বৌদি, দাঁড়াও, পরিচয়টা আমি করিয়ে দিচ্ছি। কি গো, তুমি বলবে না আমি বলবো? আরে মানেটা কি? মানে তুমি কে? আজকে আমার দাদার বিয়েতে তুমি এখানে কেন এসেছো? আরে বাবা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি সেটা বৌদিকে সব খুলে বলতে হবে না? আচ্ছা কি বলতে চাইছিস খুলে বলতো। সরি মামা, সরি, আমার একদম ভুলে গেছে। আসলে তোমাকেই তো সব থেকে আগে বলতে হবে। আর তুমি আর বৌদি তো আমাদের দুজনের শেষ ভরসা। दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम कुड़ियों का डाला, हाय राम कुड़ियों का डाला, दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम कुड़ियों का डाला, हाय राम कुड़ियों का डाला। না বুঝি না, এই ভালো লাগছে না কথাটা আজকের দিনে তুমি অন্তত বলো না। তোমাকেই তো আমাদের দুজনের লাইনটা ক্লিয়ার করে দিতে হবে। এই তোমরা কথা বলো, এখন আমি আসি কেন? বুঝতে পেরেছি, ডেবে ডেবে জল খাও, শিবের বাবাও টের পায় না। তুমি আমার এই ছোট ভাগ্নে সঞ্জুকে। হ্যালো, হ্যাঁ আমি পায়েল বলছি। আরে না না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন আমি বেশি কথা বলতে পারছি না, রাখছি। কি ব্যাপার, চুপি চুপি কার সঙ্গে কথা হচ্ছিল? দাদার সঙ্গে নিশ্চয়। না হ্যাঁ মানে ওই হলো আর কি। তোমরা উভয়কে চেনো, দুজন দুজনকে ভালোবাসো, তাই তোমাদের বিয়েটা আমি দিয়েই দেব। সত্যি বৌদি, তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। লা 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 লা।
কেন মা? হ্যাঁ বাবা, এবার তোমার মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে দাও বাবা। আমি আগে বুঝতে পারিনি যে এরা এত ভালো মানুষ। এদের ঘরে বউ হয়ে গেলে না আমি ভীষণ ভীষণ সুখী হব বাবা। কি রে মা, আমার কথাটা মিললো তো? হ্যাঁ বাবা, আমার মনে আর কোনো অশান্তি নেই। এরাই হবে আমার আপনজন। ভাবতে যে আমার কি ভালো লাগছে। কিন্তু এত আনন্দের মাঝেও আমার বুকটা ফেটে যাচ্ছে কেন বাবা? আমার চোখে জল আসছে কেন বাবা? আরে মা, আজ তোর বিয়ে, বাবা? সিঁদুরে সিঁদুর পরবি, বাবা? কাল সকালে সম্রাটের বউ হয়ে তুই শ্বশুর বাড়ি চলে যাবি। বাবা, তুমি যদি এইভাবে কেঁদে ভেঙে পড়ো তাহলে আমি নিজেকে কেমন করে চুপ করিয়ে রাখবো বলো তো? ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। তুমি তুমি তো আমাকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছো বাবা। তুমি তো আমাকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছো। আরে মা, তুই ঠিক কথাই বলেছিস। ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মায়ের অভাব তোকে আমি কখনো বুঝতে দেইনি। আর সেই তুই কবে এত বড় হয়ে গেলি রে মা? কাল সকালে শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই বুড়ো বাপটাকে করকাঞ্জলিটা দিবি তো? না না, আমি সমস্যা না, আপনি এভাবে একদম ভেঙে পড়বেন না, আপনার শরীর খারাপ করবে। কাঁদবে না, একদম কাঁদবে না কানুদা। মেয়ে হয়ে যখন ও জন্মেছে তখন তোকে শ্বশুর বাড়ি ও স্বামীর ঘর করতে যেতেই হবে। মেয়েদের ভাগ্য কখন কাকে কোথায় টেনে নিয়ে যায় তা কেউ বলতে পারবে না সমস্যায়। একটা রাজার ঘরের মেয়ে ভিখিরির ঘরের বউ হয়, আবার একটা ভিখিরির ঘরের মেয়ে রাজার ঘরে বউ হয় মেসোমশাই। হ্যাঁ বাবা, তুমি আর একদম কাঁদবে না। অষ্টমঙ্গলায় তো আমি আবার ফিরে আসবো। তুমি যে মেয়ের বাবা, তোমার যে এখন অনেক দায়িত্ব। আরে মা, তুই ঠিক কথাই বলেছিস। আমি আর কাঁদবো না। আর কাঁদবো কেন? আমি যে মেয়ের বাবা, আমার যে কত দায়িত্ব রে মা, আমার যে কত দায়িত্ব। আমি এখন যাই, আমি আমার দায়িত্বটা পালন করি রে মা। আমি আমার না না বৌদি না, আর কিন্তু তোমায় কান্নায় চলবে না, এবার কিন্তু তোমায় হাসতে হবে। হাসো হাসো বলছি বৌদি, হাসো। এই, তুমি বললে হাসবে না, আমি বললেই হাসবে। তাই তো পাইলদি। পায়েল দেখি, পায়েল দেখি, একটু পরেই হতে হবে তোমার যা। তাই দিদি বলো, দিদি। মামা বাবু। হ্যাঁ, মা বাবু কিন্তু একদম ঠিক কথা বলেছে। এই যে দিদি বলো, এক্ষুনি দিদি বলো। আরে বলবে বলবে বলবে, আগে ছাতনা তলায় গিয়ে সাত পাকে বাধা পড়ুক, তারপর তো সাত পাকে বন্দি হবে আসছে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। সাত পাকে বন্দি হবে আসছে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। আমাদের কথা শুধু মনে রাখো, সুখে সংসার হলে সুখে রেখো। ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাদের স্বামীর ঘরে। সাত পাকে বন্দি হবে আসছে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। সাত পাকে বন্দি হবে আসছে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। শালা বাবু, সঞ্জু, আরে তোমরা সবাই মিলে এখানে নাচ গান হয়ে হুল্লোড় করছো, আর ওদিকে সম্রাট বড় আসনে একা। যাও যাও যাও, তোমরা তাকে একটু সঙ্গ দাও। হ্যাঁ, চলো। হ্যালো, হ্যাঁ বলছি। আরে না না, এখন আমি বেশি কথা বলতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, এখন আমি রাখছি রাখছি। কি হলো কি হলো? না মানে আমার এক বান্ধবী আসছে, আপনারা সবাই কথা বলুন, আমি ওকে রিসিভ করতে যাচ্ছি। হ্যালো। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। বুঝলে শালা বাবু, বৌমা হচ্ছে রূপে লক্ষ্মী। সম্রাটদের একটু বয়স হলে কি হবে, ওদের দুজনকে কিন্তু মানাবে ভালো। আহা, ঘর আলো করে লক্ষ্মী যাবে আমার ঘরে, এ কি কম আনন্দের কথা? আচ্ছা শালা বাবু, এত আনন্দ আমি কোথায় রাখি বলো দেখিনি? বাবু, হ্যাঁ? আরো একটা আনন্দের খবর আছে। ওরে বাবা, আরো একটা আনন্দের খবর। আরো একটা আনন্দের খবর। আরে বলে ফেলো, কি আনন্দের খবর আছে বলে ফেলো। এই আমি বড় আসনে বড়ের কাছে যাই কেমন? সত্যি এই বড়দের মাঝখানে থাকাটা আমাদের কিন্তু একদম উচিত নয়। চল আমরা এখান থেকে যাই। এই, তোমরা যাচ্ছ কোথায়? দাঁড়াও, চুপটি করে দাঁড়াও। শুনুন,
শোনেন জামাই বাবু, বলো। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই বাড়িতে আবার সানাই বাজবে। আপনার এই ছোট ছেলে সঞ্জুর সাথে আর বিয়ে আমি দেব। আপনি এই, বুঝলি শালা বাবু, আমি হচ্ছি বাবা, সন্তানদের উপর আবার কড়া নজর। তাছাড়া আমি তো জানি ওদের দুজনের সম্পর্কের কথা। আমার এও খবর নিয়েছি শ্রেয়া মেয়েটা কিন্তু খুব ভালো। আমি আপনাকে কথা দিচ্ছি মশাই, আপনার এই বিশ্বাস আমি কোনোদিনও ভঙ্গ করব না, কারণ আমি জানি মেয়েদের কাছে স্বামী আর শ্বশুর ঘর হলো সুখের স্বর্গ। সুখে দেখো মা, সুখে দেখো, ভালো থেকো, ভালো। দীর্ঘজীবী হও মা। ব্যাস, এখন আমার ডিউটি শেষ ভাগ্নে, ঠিক আমি আছে। এখন চলি। আরে চলুন চলুন জামাই বাবু। আকাশটা মাথায় ভেঙে পড়েছে, প্রবল ভূমিকম্পে পৃথিবীটা থরথর করে কাঁপছে। সেটা ভয়ঙ্কর ঝড়ে আমার সব কিছু ওলট পালট করে দিয়ে গেল। বেয়াইমশাই, আপনি শান্ত হন, স্থির হয়ে বলুন কি হয়েছে। আমি শান্ত হয়ে বলছি, আপনার পা থেকে জুতোটা খুলে আমার মুখে মারুন। আমার মেয়ে পায়েল বিয়ের কোণে সাজে পালিয়ে গেছে। ফোন করতে করতে বাড়ির গেটের কাছে গেল, একটা গাড়ি এসে দাঁড়ালো, আর গাড়ির গেটটা খুলতেই ও গাড়িতে উঠে গেল, আর প্রচন্ড বেগে গাড়িটা চালিয়ে চলে গেল। আপনি থানায় ফোন করুন। কোথায় গেছে? কোন দিকে গেছে? আপনি আমাকে বলুন, আমি যাবো কে খুঁজতে? আমাদের বংশের মুখে যে চুনকালি মাখিয়ে দিয়েছে, আমার শ্রীরামচন্দ্রের মতো দাদাকে যে অপমানিত করেছে, তাকে কিন্তু আমরা কেউ কোনোদিনও ক্ষমা করবো না। মামা, তুমি গাড়ি বের করো, চলো সবাই মিলে যাবো ওই পায়েলকে খুঁজতে। চলো। না না, আপনারা কেউ যাবেন না। একটা মিথ্যাবাদী ছলনাময়ীকে ফিরে এনে কোনো লাভ নেই। ও পালাবে বলে আমার সঙ্গে, আপনাদের সঙ্গে মিথ্যে অভিনয়টা করে গেল। লজ্জা, চরম লজ্জা। ছেলেবেলায় মাকে হারিয়েছি, সৎ মায়ের কাছ থেকে পেয়েছি লাঞ্ছনা গঞ্জনা। স্কুল কলেজ থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবদের কাছে হয়েছি অবহেলিত। সময় মতো মাইনে দিতে পারেনি, বই খাতার অভাবে ভালো করে লেখাপড়াও শিখতে পারেনি। আজ বিয়ের লগ্নে এসে হলাম আমি চরম সম্মানিত। এরপর সমাজের কোন জায়গায় মুখ লুকোবো আমি? না বাবা না, এ লজ্জা শুধু তোমার একার নয়, এ লজ্জা আমার। আমি একটা অসভ্য নোংরা মেয়ের বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা না করে পাই কি আছে বলতে পারেন? তবে একটা কথা মনে রাখবেন, কোন মেয়ে ধর্ষিতা হওয়ার পর গ্রামীণ সালিশি সভা বসিয়ে ধর্ষককারীকে মোটা টাকা জরিমানা করে হয়তো তাকে মুক্তি দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সে মেয়েটির কলঙ্কের দাগ মোছা যায় না। তেমনি আপনার আমার অপমান ও সম্মানের দাগটা কিছুতেই মুছে দিতে পারবেন না। সত্যি আমি একটা মেয়ে হয়ে বলছি, পায়েলদের ওই কাজের জন্য ওকে কোনোদিন ক্ষমা করা যায় না। ও কিন্তু মেয়েরা ভুল করে ক্ষমা পেয়ে যায়। ক্ষমা পায়নি ধনঞ্জয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দরজল গৃহবধূদের হাত থেকে রেহাই পায়নি সমাজের পুরুষ মানুষেরা। মিথ্যে করে 498 কেস দিয়ে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদকে জেলের ঘানি টানিয়ে ছাড়ে। শুধুমাত্র আইন মেয়েদের পক্ষে বলে ওদের সমস্ত অত্যাচার হাসি মুখে মেনে নিতে হয় ছেলের বাড়ির পরিবারকে। শান্ত হ সম্রাট, তুই একটু শান্ত হ। শান্ত হতে পারছি না মামা, শান্ত হতে দিল না ওই পায়েল। ওই পায়েলের মতো মেয়েরাই সমাজের অনেক ছেলের জীবন নষ্ট করতে চলেছে। আমার হাতে যদি আইন থাকতো, এই ধরনের মেয়েদের ল্যাম্প পোস্টে বেঁধে মহিলা পুলিশ দিয়ে পেটাতাম। যা দেখে অন্যান্য মেয়েদের শিক্ষা হয়ে যেত। ওদের বুঝিয়ে দেওয়া দরকার, এই সোনার ভারতের, সোনার বাংলার সুন্দর ঐতিহ্য নষ্ট করার ওদের অধিকার নেই। সম্রাট বাবা, তুমি আমাকে মানুষ করেছো, এমনি করে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে মানুষ করে। কিন্তু ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা মায়ের জায়গা হয় না নিজের বাড়িতে। বিদেশি পোষা কুকুরটার জন্য দামি দামি খাবার জোটে, কিন্তু বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে এক মুঠো নুন ভাত দেয় না। পাশ্চাত্য শিক্ষার শিক্ষিতা আধুনিকা অকৃতজ্ঞ বেঈমান বৌমারা। আমি যদি সেই বৌমাদের প্রশ্ন করি, কোথায় পেলেন আপনি আপনার স্বামীকে? আপনার শাশুড়ি মা কিন্তু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা ভোগ করে আপনার স্বামীর জন্ম দিয়েছিলেন। আপনার বাবা কিন্তু প্রয়োজন অর্থ ব্যয় করে আপনার স্বামীকে মানুষ করে তুলেননি, যেটা আপনার শ্বশুর মহাশয় করেছেন। আর আপনারা কি করছেন? বৃদ্ধ শ্বশুর শাশুড়ির বুকে লাথি মেরে নিজের স্বামীর হাত ধরে উঠে চলেছেন 5 তলার রঙিন ফ্ল্যাটে। আর বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে শেষ বয়সে ঠেলে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে
শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমারও একদিন দেখা হবে, যেদিন বৌমা তার নিজের ছেলের বউয়ের হাতে লাথি ঝাঁটা খেয়ে যেতে বাধ্য হবেন। সেই বৃদ্ধাশ্রমে ইট মারলে বাটকালি খেতে হয়, কাঁচের ঘরে বাস করে পাথর ছোড়া উচিত নয়। একটা কথা মনে রাখবেন, ঘুঁটে পুড়ে গোবর হাসে, এমন দিন সবারও আসে। আমি ভুল করেছি বাবা, পায়েলের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে গিয়ে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। এর শাস্তি আমি নেব, আমি আত্মহত্যা করব। কি বলছেন আপনি? আমি প্রায়শ্চিত্ত করব, নিজের গালে নিজে চড় মারব। শান্ত হন, আপনি শান্ত হন। আমি শান্ত হয়ে বলছি আজকের বাবাদের কাছে, ওগো বাবারা, আপনারা কখনো কোনোদিনও ভুল করে ওই রকম অসভ্য নোংরা মেয়ের জন্ম দেবেন না। আমি যদি আগে জানতাম এমনি করে আমার মুখ ডোবাবে, তাহলে আতুর ঘরে গলা টিপে ওকে আমি একটু চল কানাই বাবু, কানাই বাবু, সম্রাট, সম্রাট কানাই বাবু কথা বলছে না কেন? কানাই বাবু কথা বলছে না কেন? সম্রাট, ওরে আর কথা বলবেন না বাবা। সম্রাট আঘাত সহ্য করতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন আমারই কোলে। অতএব শেষকৃত্য আমাকেই করতে হবে। চলো ভাই, চলো দাদা। আমরা সবাই মিলে শ্মশানে যাই। শ্মশানে নিয়ে গিয়ে শ্মশানের শেষকৃত্য শেষ করে আমি প্রশ্ন করবো ১বিংশ শতাব্দীর মেয়েদের, আপনার তো মা দুর্গা চণ্ডীমায় যাও, আপনাদের অসীম ক্ষমতা। তুমি নেই কেন বুকে এতটুকু মমতা? নিজেরা ঘর করো, তবে ভাঙলে কেন আমার ঘর? এই মাটিতে জন্ম তোমাদের এমনি স্বার্থপর। ভগ্নী নিবেদিতা, তোমরা সারদা মায়ের লজ্জা। আজ মেয়ের জন্য হলো বাবার মৃত্যু শয্যা। জন্ম নিয়েছ মায়ের করে, জন্ম দেবে তোমরা। মিষ্টি গলায় ডাকবে হেঁকে, খোকা খোকা খোকা। আর আমরা সন্তানরা বলবো মা, মাগো মা। তবেই তো সার্থক হবে কবি ডিএল রায়ের লেখা। এমন দেশে কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশে আমি সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। জন্মভূমি মা, তোমায় যারা সম্মান দেয়নি তাদের ক্ষমা করব না। এই সোনার ভারতে, সোনার বাংলায় সোনার মা আমি সোনা খুঁজছি। সোনা, সোনা রে, আমার বিশ্বাস একদিন না একদিন আমার সোনাকে আমি ঠিক খুঁজে পাবো। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমি খুঁজবো। একই কে যেন ছুটতে ছুটতে ওইদিকেই আসছি, আমি একটু গা ঢাকা দিই, একটু গা ঢাকা দিই। পালিয়ে এসেছি, আমি ছুটতে ছুটতে অনেক দূর পালিয়ে এসেছি। ওই পুলিশের গাড়িটা আমাদের গাড়িটাকে ধোয়া করছিল বলেই আমি গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে একটা নির্জন জায়গায় চলে এসেছি। এখন আমাকে আর কেউ খুঁজে পাবে না, কিন্তু যে মহান ব্যক্তির গাড়িতে উঠে আমি এত দূর পালিয়ে এলাম, সেই নামি দামি সুন্দর মুখার্জি বা গেলেন কোথায়? না 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 না, আর সময় নষ্ট করলে চলবে না। আমি বরং একবার ফোনটা করেই দেখি। হ্যালো, হ্যালো হ্যালো, সুন্দর তুমি কোথায়? সুন্দর তুমি কোথায়? আগুন ধরিয়ে দেব। কে? কি বিভৎস দেখতে! কে আপনি? আমি এই ভারতের মা।
বাংলা মায়ের অকৃতজ্ঞ সন্তান তোর ভয়ে ঘর চালানি পট তুলানি মেয়ে ঘর ভেঙে পরকে আপন করতে চাইছিস। এরা সন্তান নয় রে, সন্তান নয়, এরা শয়তান। এরা বাবা মাকে জ্বালাতে জন্মেছে, এরা সুখ কিনতে গিয়ে অসুখে পড়ে, এরা শান্তিকে না চিনে অশান্তিকে আপন করে নেয়। মনে রাখিস আমি মা, আর মা হয়ে বলছি প্লিজ কাম ব্যাক মাই সুইট গার্ল, প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। সব কিছু ভুলে যাস না, কিন্তু বাবা মাকে যেন ভুলিস না। পৃথিবীতে তাদের যে আপন আর কেউ হয় না। কাঁদবে বাবা, হাসবি তুই, তাই কখনো হয়। একটা কথা মনে রাখিস, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। সোনা সোনা রে, যাক বাবা বাঁচা গেল। আমি বলছি আমার চালাই না 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 না, আর সময় নষ্ট করলে চলবে না। আমি বরং ফোনটা করেই দেখি। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায় সুন্দর, তুমি কোথায়? আমি এখানে। আমি অসুন্দর? অসুন্দর? ইয়েস, আমি অসুন্দর, তাই তো আমি তোমার পেছনে পেছনে ঘুরছি পাইল দেবী। তুমি আমার নামটাও পর্যন্ত জানো? হ্যাঁ, আমি তোমার নাম জানি, তোমার বাবার নাম জানি, তোমার বাড়ি কোথায় জানি, তোমার অনিচ্ছায় কার সঙ্গে বিয়ে হচ্ছিল জানি, বিয়ের রাতে বিয়ে ভেঙে পালিয়ে যাচ্ছ সেটাও আমি জানি। তাহলে তুমি আমার পিছনে এসো কেন? আপাতত তোমার গা থেকে সোনার গয়নাগুলো আমি খুলে নেব, তারপর তোমার শরীর থেকে একটা একটা করে পোশাক খুলে নিয়ে এই রাতের অন্ধকারে তোমাকে নিয়ে আমি। খবরদার, খবরদার জানোয়ার! আমি জানোয়ার? আর জানোয়ার যখন বলেছিস তখন জানোয়ারের আসল ছিলেটা এটা। আমি একাই দাঁতের তো তবে রে শালি, তবে থালা খেতে পাবি বলে তুই কি আমাকে ফালতু মনে করছিস? ফালতু তখন তো মাঠে মেয়েদের ধর্ষণ করি, রাখছি দেখে আমি এই লালিটা তুলে গণ ধর্ষণ করি। আমার পালায় পড়লে না থালা মতো পুড়িয়ে দেবো। এই কি করবি তুই আমার? কোনো থলকারটা থাকতে দিতে পারেনি, কোনো আইনটা থাকতে দিতে পারেনি, আমি তাই দেব। এমন জায়গায় অত্য চালাবো না, মহিলা না পুলুত পরিচয় দিতে লজ্জা পাবি, লজ্জা। তবে রে শালি, এই তুই কে বলতো? এর আগে তো এলাকায় কখনো দেখিনি। দেখিনি তো? না। এবার দেখবি এখানে কালো দাদাগিরি চলবে না। আমি দিদি নাম্বার 1 হয়ে দিদিগিরি চালিয়ে দেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোকে বাদ দিয়ে দেবো, এই থামার থেকে তোকে বাদ দিয়ে দেবো, মেলে চালাবো। কাল তুমি ছেলে কথা কাল দেখে তোমার হাত থেকে একটা গোল তালা গলি তাকে নিচে দে লাপটাই কেন মা? পালানো হতে বল পছন্দ হয়নি নাকি অন্য কোথাও প্লাগ দিয়ে বসে আছে? না মানে তোমার কপালে আছে দুর্গতি আছে, তুমি ঠকেছো, তোমাকেও থাকতে হবে। ওই তুই কি সত্যি পাগলি? এই কে বলেছে আমি পাগলি? হ্যাঁ কে বলেছে আমি পাগলি? আই এম গুড গার্ল। আমি লেখাপড়া জানি, আর মেয়ে ছেলে হয়ে জন্মেছি না, তুমি তাহলে থপ কাট কলমাও করতে পারি। আর তোদের মতো খত্তর ছেলেরা পেছনে ঢালি মারতে এলে ধাতল বলিও মারতে পারি। ওকে বাদল, ফিরতে দেখা হোগা, ফিরতে দেখা হোগা।
দেখা হওয়ার আগে কমসে কম গয়নাগুলো আমি ছেড়ে ফেলি। এই সালি খোল, গয়না খোল বলছি সালি। গয়না আমি দেবো না। তাহলে তো শরীর থেকে শাড়িটা খুলে নেবো রে। খোল খোল বলছি, গয়না খোল। দিচ্ছি, দিচ্ছি। এই শালি তাড়াতাড়ি খোল। এই শালি আঙ্গুলে খোল। ফায়দা, বহুত ফায়দা। ও শালি পাগলিটা শুধু কায়দা দেখিয়ে চলে গেল, আর আমি পেয়ে গেলাম ভরি ভরি সোনার গয়না। এবার আমার পথ ছাড়ো। যে উদ্দেশ্যে আমি বিয়ে ভেঙে পালিয়ে এসেছি, সেই উদ্দেশ্য আমার সফল হলে এইরকম অনেক গয়নাই না আমি গা ঢেকে ফেলতে পারবো। আমি আশীর্বাদ করছি এইরকম প্রচুর গয়না পরে আবার এই রাস্তায় এসো মাইরি, তাহলে আবার দেখা হবে। আজ ও শালি পাগলিটার জন্য তোমাকে আমি কাছে পেলাম না, আর সেদিন বুকে তুলে নিয়ে বলবো। এই কে তুই? अरे दिल बनो मुझे पहचानो कहाँ से आया मैं ढूंढो। अरे दिल बनो मुझे पहचानो कहाँ से आया मैं ढूंढो। मैं ढूंढो, मैं ढूंढो, এতক্ষণ খেপে পাগলি সেজেছিলাম, এবার ডন হয়ে এলাম চোরের উপর বাটপাড়ি করতে। এই গয়নাগুলো আমায় দে। দেবো না। দে বলছি। আরে দেবো না। তাহলে সালাম দাও। এই যে পিস্তল, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এই তুমি আমাকে জানে মেরো না মাইরি। এই নাও। আমদানিটা আজ সালে ভালোই হলো। মনে রাখিস আমি কোনো পাগল ছাগল মানুষ নই। আজ থেকে এই এলাকায় আমার বাস, আর আমার ইয়ে যে কাঠি দিতে এলে বইতে দেব না তোদের শ্বাস প্রশ্বাস। চলি, ভালো থেকো, সুখে থেকো। সালা সোনা দানা সব নিয়ে চলে যাচ্ছে, বলে কিনা ভালো থেকো সুখে থেকো। এরপরে ভালো থাকা যায়? আরে হ্যাঁ হ্যাঁ যায় যায়। সুখে থেকো, ভালো থেকো, আসবো আবার দেখাবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। ভালো সবাই আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, বাই বাই। সালা সোনা দানা যখন কিছুই পেলাম না, এবার তোকে তুলে নিয়ে গিয়ে আমি বিক্রি করে দেবো। বাড়ি যেতে দেবো? শালি তোকে বেশ্যা পাড়ায় বিক্রি করে দেবো, কেউ তোকে বাঁচাতে পারবে না। চল চল শালি। এই জানোয়ার, তুমি আমাকে বাঁচাও সুন্দর, তুমি আমাকে বাঁচাও। শান্ত হও বেল, শান্ত হও। তোমাকে ভালোভাবে বাঁচাবো বলে তো বিয়ের রাতে আমি তোমাকে তুলে এনেছি। হে কি সুন্দর মুখার্জি আপনি? হ্যাঁ, আমি। আমার একটা হাত পোড়া আর একটা পায়ে খড়া, তবু নামটা আমার সুন্দর, সুন্দর মুখার্জি। সুন্দর, তুমি এই গুন্ডাটাকে চেনো না? কেন চিনব না? আমি তো একজন সমাজসেবী। এই সমাজের মঙ্গল কামনার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আমাকে মেলামেশা করতে হয়। তাই সাধু মহাত্মা থেকে শুরু করে এইসব চোর গুন্ডা বদমাশদের সঙ্গ দিতে হয়। ছি শিবা ছি। এই তুমি কি করছিলে? রাতের অন্ধকারে একটা মেয়েকে একলা পেয়ে তুমি তো শ্লীলতাহানি করছিলে। ভেরি ব্যাড শিবা, ভেরি ব্যাড। না 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 না,
আগে মানুষ হতো শেখো, আর আমার কাজ তো মানুষকে মানুষ করা, এই পচাগুলা সমাজকে রোগমুক্ত করা, নতুন সূর্যের মতো নতুন সমাজ গড়া। সুন্দর তুমি। হ্যাঁ আমি, আমাকে পারতেই হবে। জানো পাইল, জানো এই সমাজটাকে বদলাতে গিয়ে, এই চোর গুন্ডা বদমাইশদের সঙ্গে লড়াই করতে গিয়ে চিরদিনের জন্য আমি পঙ্গু হয়ে গেছি। তবু আমি থেমে নেই। যে শয়তানটা তোমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে, তার হাতটা আমি কেটে নেব। এই শালা, তোকে আমি এত সুন্দর, তোমার হাতে পিস্তল কেন ব্যবহার করি? তো দুষ্টের দমন করার জন্য এটা আমাকে ব্যবহার করতে হয়। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের কলমের কালিতে সেই শিক্ষা দিয়ে গেছেন। আর আমি এইসব চোর গুন্ডা বদমাশদের শিক্ষা দেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকি। আসুন আমাদেরকে 1 2 3 বলার সাথে সাথে তুই যদি এখান থেকে চলে না যাস, তাহলে কিন্তু আমি তোকে গুলি করতে বাধ্য হবো। 1 2 যা পালিয়েছে। এবার চলো পায়েল, চলো। হ্যাঁ চলো 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 চলো। আচ্ছা পায়েল, এরপর তুমি কি করবে সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। কেন? আমি ফিল্ম লাইনে বড় স্টার হতে চাই। ইউ হেল্প মি। আরে হেল্প কেন বলছো, হেল্প কেন বলছো? এটা তো আমার ডিউটি। তাছাড়া আমি অ্যারেঞ্জার। শুধু তুমি কেন, তোমার মতো অনেক মেয়েকে আমি সঠিক লাইন ধরিয়ে দিয়েছি। তুমি শুধু নামে সুন্দর নাও, তোমার ব্যবহারটাও খুব সুন্দর। তবু দেখো ভাগ্যের পরিহাসে আজ আমি কেমন বিকলাঙ্গ হয়ে গেছি। ভালো কাজ করতে গিয়ে তুমি বিকলাঙ্গ হয়ে গেছো, তাই তোমার প্রতি আমার। আরে ব্যাস, আচ্ছা এই পর্যন্ত থাক। আগে আমার যত রকম সোর্স আছে সেগুলোকে আমি কাজে লাগাই। মনে রাখবে পায়েল, শুধু টলিউড নয়, বলিউডেও তোমাকে আমি স্ট্যান্ড করা। বিশ্বাস করো, আজকে হাতে ভীষণ ভীষণ। হ্যাঁ তুমি তো খুশি হবে, কারণ তোমার জীবনে তো খুশির জোয়ার বইছে। এক কথায় তোমার যা নাইস ফিগার, এই ফিগারটাকে তুমি কাজে লাগাও। আমি তো তোমার পাশেই আছি। কিন্তু বাবা যদি আমাকে খুঁজে পেয়ে যায়? পাবে না, না, কারণ তোমার বাবা তোমার চোখে লজ্জায়, ঘৃণায়, অপমানে এই পৃথিবীর মায়া কাটে স্বর্গে যাত্রা করেছেন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। ধীরে সুন্দর মুখার্জি ধীরে। আরে এটা তো তোমার হাতের মুঠো। এই পায়েল যেদিন নিজের হাতে খাবার সাজিয়ে দেবে সেদিন তুমি এত তাড়াহুড়ো হচ্ছে। পায়েল তুমি আমাকে চিনতে পারোনি গো, তুমি একেবারে ফেসে গেছো। ওই সমাজ বিরোধীদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমি পঙ্গু হয়ে যাইনি। কলেজ লাইফে বোমা চার্জ করতে গিয়ে বোমা ফেটে আমার হাতটা ঝলসে গিয়েছিল। আর এই বোমা মেরের অপরাধে ওই শালা শুয়ারের বাচ্চা পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে থানার লোকাবে এমন পিটিয়েছিল। শালা আমার ডান পাটা চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। এই শালা শুয়ারের বাচ্চা সম্রাট, তুই হচ্ছিস আমার ছোটবেলার বন্ধু। স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় তুই আমাকে হারিয়েছিস।
এই পাইলকে আমি মনে মনে চেয়েছিলাম, সেখানেও তুই শালা বাধা হয়ে দাঁড়িয়েছিলি, কিন্তু আজ তো তুই হারবি রে শালা। হ্যাঁ রে, এই পাইলকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। এই পাইল এখন শুধু আমার 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 নেই। আমার জীবনে মিশন বলতে কিছু নেই, সব শেষ। বাড়ি থেকে বেরোতে পারছি না, যে আমাকে দেখছে মুখ টিপে টিপে হাসছে, ভাবতে পারছি না এইভাবে কতদিন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবো আমি। দাদা, কে? ও সঞ্জু, খাবারের থালা হাতে তুই কেন? তোমাকে খাওয়াবো বলে। আর কেন? শুনলাম বাড়িতে দুদিন ধরে কিচ্ছু খাচ্ছ না, খাবারটা তুমি খেয়ে নাও। না, দাদা, আমি খাবো না। যে খাবার আমার গলা দিয়ে নামবে না, সে খাবার আমি কি করে খাবো তুই বল? কিন্তু তুমি কেমন করে ভাবলে দাদা যে তুমি না খেলে আমি খাবো? বিশ্বাস করো, শত জন্মের তপস্যার ফলে তোমার মতো দাদা পেয়েছি গো। তোমার দুঃখে আমিও যে দুঃখী। আমি কি কম নাকি রে? দেখ, আমরা দু ভাই একই মায়ের পেটে না জন্মালেও তোর পায়ে একটা কাটা ফুটে গেলে আমার বুকটা ফেটে যেত। তুই যে আমার লক্ষণ ভাই। আর আমার সেই রামচন্দ্রের মতো দাদা না খেয়ে উপোস করে থাকবে, আমি কেমন করে খাই বলো তো? কোনো কথা শুনবো না, খাবারটা তুমি এক্ষুনি খেয়ে নাও। না, আমি খাবো না দাদা। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার ঘরে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, বোধহয় এই মুহূর্তে আমি পাগল হয়ে যাব। দাদু, তোমার কিচ্ছু হবে না, এই খাবারটা খেয়ে নাও, দেখবে তোমার শরীর মন সব ভালো হয়ে গেছে। না 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 দাদা, বাবা আমাকে অনেক করে অনুরোধ করেছিলেন, আমি খাইনি। তুই আমাকে নতুন করে অনুরোধ করিসনি রে ভাই, নতুন করে অনুরোধ করিসনি। অনুরোধ নয় দাদা, অনুরোধ নয়, খাবারটা তোমাকে আজকে খেতেই হবে। আর আজকে যদি তুমি এই খাবারটা না খাও, তাহলে তোমার ভাই এই সঞ্জু কিন্তু এই বাড়িতে কিচ্ছু খাবে না। দাদা, সঞ্জু? হ্যাঁ দাদা, এ আমার মাথার দিব্যি দিলাম। এ তুই কি করলি রে ভাই? এ তুই কি করলি? আমাকে খাওয়ানোর জন্য তুই তোর মাথার দিব্যি দিলি? এরপর আমি কি না খেয়ে থাকতে পারি রে ভাই? দে খাবারটা দে, আমি খাবো। হ্যাঁ, তুমি বসো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, তুমি সেই ছোট্টবেলার দিনগুলোর কথা ভুলে গেছো না? আমি স্কুল থেকে ফিরে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তাম, আর তুমি কি করতে? রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে আমাকে ঘুম থেকে তুলে বিছানায় বসে খাইয়ে দিতে গো। আমি কিন্তু সেই দিনগুলোর কথা ভুলিনি জানো। তাই তো আজ আমার দাদাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো, কেমন? তুমি খেলে আমি খাবো, আমরা দুই ভাই একসঙ্গে খাবো। তাহলে আর খাওয়া দেখি, এই নাও, হা করো। এ তুমি কি করলে মা? আমার খাবারে তুমি লাথি মেরে ফেলে দিলে। একটা রাস্তার কুকুরের খাবার বোধহয় এমনি করে কেউ লাথি মেরে ফেলে দেয়নি মা। সঞ্জু ভাই, খাবারটা দে, আমি খাবো। না না গো দাদা, না, আজকে তুমি এই খাবারটা খাবার অনুরোধ অন্তত আমি তোমাকে করবো না দাদা। কিন্তু এ খাবার না খেলে তোর অমঙ্গল হবে। তুই মাথার দিব্যি দিয়েছিস। দাদা, আমি তো তোর ক্ষতি চাইনি রে ভাই। তোরা নাটকবাজি আরম্ভ করেছিস। মাগো, রাস্তাঘাটে অনেক কুকুরের বাচ্চাকে দেখেছি। সেই কুকুর বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য মা কুকুরটা কি করে বলো তো? মুখে করে খাবার বয়ে নিয়ে এসে তার বাচ্চাদের খাওয়ায়। আর আমার ভাই আমার জন্য খাবার বয়ে নিয়ে এলো, আর সেই খাবারে তুমি লাথি মেরে ফেলে দিলে মা। একটা রাস্তার মা কুকুরের মধ্যে যে দয়া মায়া মমতা ভালোবাসা আছে, মানুষ হয়ে তোমার মধ্যে তাও নেই মা। একটা রাস্তার কুকুরের চেয়ে মা, তুমি কিন্তু দিনের পর দিন দাদাকে এভাবে অপমান করবে না বলে গেছি। অপমান বোধ কি? তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। মা, শোন সম্রাট, তুই কিন্তু বিয়ে করতে গিয়ে আমাদের বংশের মুখ ডুবেছি। ভীরু কাপুরুষ বলে বিয়ের রাতে কোণে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, ওতে ভাবেই চাই না তুই এই বাড়িতে থাকিস, কারণ সঞ্জুর বাবা এ বাড়ির অর্ধেক অংশ আমার নামে লিখিয়ে। সুতরাং বাড়িটা এখন থেকে আমার। তাই তুই যদি সহজেই বাড়ি ছেড়ে না যাস, তাহলে তোকে আমি জুতো পেটা করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব। মাগো, অনেক আগে আমি এ বাড়ি ছেড়ে পারতাম, কিন্তু যেতে পারিনি কেন জানো? আমার পরম পূজনীয় বাবা আর এই লক্ষণের মতো ভাইটার জন্য। এরা যে আমাকে খুব ভালোবাসে, তাই এদের ভালোবাসাকে উপেক্ষা করে আমি কোনো দিন এ বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না মা। তবে একটা কথা জেনে রেখো মা। কি কথা? এ বাড়িতে থাকলেও
এ বাড়ির অন্ন আমি কোনোদিন মুখে তুলবো না মা, কোনোদিন তুলবো না। দাদা আরে ভাই, একটা কথা জেনে রাখিস, এই পৃথিবীতে যার নিজের মা নেই তার কেউ নেই রে, কেউ নেই, কিচ্ছু নেই। দাদা পথ হারা পাখি দাদা কেঁদে ফিরে আমার জীবনে শুধু আধারে লেখা পথ হারা পাখি কেঁদে ফিরে পথ হারা। চলে যেও না গো দাদা, তুমি চলে যেও না। এইভাবে এইভাবে একটা অভিমান মুখের মধ্যে চেপে নিয়ে তুমি চলে যেও না গো দাদা, তুমি চলে যেও না। অন্তত তোমার ভাই এই সঞ্জুর জন্য তুমি ফিরে এসো দাদা, তুমি ফিরে এসো দাদা। বাবা বাঁচা গেল, আপদটা বিদেয় হয়েছে। কিন্তু সঞ্জু, সঞ্জু ওর পেছনে ছুটতে ছুটতে কোথায় গেল? যেদিকেই যাক একটু পরে ঠিক ফিরে আসবে। তার আগে আমার প্র্যাকটিসটা আমি ঝালিয়ে নি। উলালা 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 চুনানা 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 আপনি তো বদলাই। উলালা 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 চুনানা 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 আপনি তো বদলাই। স্টপ স্টপ প্রতিমা স্টপ। এই ঘর সন্ধ্যেবেলায় উদ্যম নৃত্য শুরু করে তুমি আমার সংসারের অমঙ্গল ডেকে আমাকে প্র্যাকটিস করতে দাও। উলালা 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 চুনানা 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 আপনি তো বদলাই। প্রতিমা, আমি তোমার স্বামী, তার চেয়েও বড় পরিচয় আমি একজন শিক্ষক। তাই আমার অবজেকশন, এইরকম অশ্লীল পোশাক পরে তুমি ক্লাবে গিয়ে পার্টিতে গিয়ে ডান্স প্রোগ্রাম করবে না। বয়সটা সম্পূর্ণ মনের উপর নির্ভর করে। তুমি আমাকে সেকেন্ড ম্যারেজ করেছো, আই মিন আমি তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাই তোমার বয়স, তোমার রুচি, তোমার চিন্তা ভাবনার সঙ্গে আমাকে মাপতে চেও না। প্রতিমা, প্রতিমা, এই বাড়িতে তুমি যা বলেছো বলেছো, দয়া করে সবার সামনে আমার নাম ধরে রেখো না, কারণ আমাদের কালচারে এসব চলে না। যুগের সাথে সাথে ওই কালচারটাও পাল্টাও সত্য। শোনো প্রতিমা, কাকের পেছনে যতই ময়ূর পুচ্ছ লাগাও, কাক কাকই থাকে, সে কখনো ময়ূর হয়ে যায় না। তেমনি অশিক্ষিতা মহিলা হয়ে হাফ ল্যাংটো পোশাক পরে মডার্ন গান চালিয়ে যতই তুমি নিজেকে মেম সাহেব হওয়ার চেষ্টা করো না কেন, ভদ্রলোকেরা তোমার গায়ে থুতু ছেটাবে, থুতু। শোনো, আমি তোমাকে বহুবার বলেছি তুমি আমাকে প্রতিমা না বলে প্রীতি বলে ডাকবে। প্রীতি। বাবা বাবা বাবা, তুমি তোমার বাবা মায়ের দেওয়া নামটাও বদলে ফেলতে চাই। চাই চাই চাই, প্রয়োজনে আমি আমার ফ্যামিলির সকলকে ভুলে যেতে চাই। বাহ বাহ, চমৎকার চমৎকার মা, চমৎকার। তুমি বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, দাদা সম্রাট তোমার সৎ ছেলে, কিন্তু মা আমি তো তোমার নিজের গর্ভের সন্তান, তুমি আমায় ভুলে যেতে পারবে মা? ভাল লাগে না ওই সম্রাটের কথা, সম্রাটের নাম তুই আমার সামনে উচ্চারণ করবি না। বুঝতে পারি না মা, বিশ্বাস করো বুঝতে পারি না। আর আজও বুঝে উঠতে পারলাম না আমার দাদা তোমার এত চক্ষুশূল কেন? কেন চক্ষুশূল হবে না রে সঞ্জু? কারণ সম্রাট তোর নিজের ছেলে নয়, সম্রাট ওর সৎ ছেলে। তোমার তো কোনো সময় সম্রাটের দোষ চোখে পড়ে না, চোখ দুটো কি গেছে, কালিয়া বোধহয় কালা হয়ে গেছো, তাই ওর ভুল ত্রুটি কিছুই তোমার কানে যায় না। ঠিক ঠিক
কথাই বলেছো প্রতিমা। সত্যিই যদি আমি কানে কালা হতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। কারণ সম্রাটকে দিনের পর দিন তুমি যে কটু কথাগুলো বলো সেগুলো বোধহয় আমাকে আর শুনতে হতো না। আর প্রতিদিন প্রতিনিয়ত তুমি দাদার প্রতি যে অন্যায় অবিচার করে চলেছো মা, আমার বাবা যদি সত্যি অন্ধ হতেন না তাহলে সেগুলো নিজের চোখে দেখতে হতো না। আমি সম্রাটকে ভালো চোখে দেখি না। দেখো না, দেখো না, দেখো না, সম্রাটকে যদি তুমি সত্যিই ভালো চোখে দেখতে তাহলে আমার সম্রাট বিশ্বজয় করতে পারত। প্রতিমা, বাড়ির পোষা কুকুরটা যেটুকু আদর যত্ন পায় বাবা, আমার সম্রাট তোমার কাছে সেটুকু পায়। ভালো লাগে না। আমি যখন খারাপ আজ থেকে তোমাদের পিন্ডি রান্না করে দিতে পারবো না। কি বললে প্রতিমা? পিণ্ড? বাহ, 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 চমৎকার বলেছ। দেখো, মানুষ মারা গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দেয়, আর তুমি তো আমাদের জীবিত অবস্থাতেই দিয়ে দিলে। তবে কি জানো, তোমার মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে মানুষ যেভাবে ভক্তি ভরে পিণ্ড দেয় তুমিও আমাদের সেইভাবেই দিতে। আমি তোমাদের মন পেলাম না। মাগো, আজও বাজার থেকে খুব সস্তা দামে অনেক জিনিস কিনতে পাওয়া যায়। টাকার বিনিময়ে তুমি এখন মানুষও কিনতে পারবে, কিন্তু কোটি কোটি টাকা খরচা করে সেই মানুষগুলোর মন কোনোদিনও কিনতে পারবে না মা, কোনোদিনও কিনতে পারবে না। তবে সততা, মানবিকতা, কর্তব্য, আদর্শের বিনিময় এগুলোকে অতি সহজে জয় করা যায় মা। তবে কি জানো, এগুলোকে মেনটেন করা না ভীষণ কঠিন। কারণ লোভ সততাকে খুন করে, হিংসা মানবিকতার গলাটাকে চেপে ধরে, যাতে মানুষের কর্তব্যের কথা ভুলে গিয়ে আদর্শকে দূরে ছুড়ে ফেলেতে কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে গো মা, অমানুষ হয়ে যাচ্ছে। ভালো লাগে না। পেটের ছেলে হয়ে তুই আমাকে অপমান করছিস সঞ্জু। দাঁড়াও, 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 দাঁড়াও। দেখো, পাকে পদ্ম ফুল ফোটে জানতাম, কিন্তু তোমার গর্ভে যে এইরকম একটা পদ্ম ফুলের মতো সন্তান জন্মাবে তা আমি কোনোদিনই ভাবিনি। আমার ছেলে, ওকে আমার মতো করেই চলতে হবে। লাটাইয়ের সুতো বেশি গুছোতে চেয়েও না, তাহলে দেখবে সুতোটা কেটে ঘুড়িটা একদিন হুশ করে আকাশে উড়ে যাবে। সঞ্জু আজ বেবাগী হয়ে যাবে। মা যদি স্নেহ ভালোবাসা দিয়ে মমতাময়ী মা হয়ে ওঠে, সন্তানের মনে পরিপূর্ণতা আনে, তবে সে সন্তান কোনোদিন মায়ের আঁচল থেকে বেরিয়ে যায় না। এই তো আমার এসেছে, এ সময় এসো, তোমাকে সঞ্জুর সাথে বিয়ে দিয়ে আমি সংসারই করতে চাই মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জন্ম দিয়েছিলেন মাতা চন্দ্রমণি, মাতা চন্দ্রমণি ও মা, আর তুমিও আমার মা। শুধু ভাবছি দুই মায়ের মধ্যে কতটা তফাৎ। মা মায়ের মতো ছিলেন বলে ভগবতী দেবীর গর্ভে বিদ্যাসাগরের মতো সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু স্বামী সন্তানের কাছে এইরকম ঘাগরা পরা, টাইট ফিট গেঞ্জি পরা, যে এমন নির্লজ্জের মতো সন্তানের দাবি করে, সন্তানের কাছে আর চাই হোক ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার কোনো জায়গা থাকে না, তার জায়গা হয় পাওতা নর্দমা। চুপ করুন। আপনারা কি করছেনটা কি? আমার সামনে সকলে মিলে মাকে অপমান করছেন। আমার যে খুব খারাপ লাগছে। প্লিজ আপনারা চুপ করুন। শ্রেয়া, আজ আমি বলছি, যেদিন তুমি সঞ্জুর বউ হয়ে এ বাড়িতে আসবে তুমিও সেদিন ঠিক এই কথাটাই বলবে। কিন্তু বাবা, আমার সঙ্গে শেয়ার বিয়ের কথাটা ভাবার আগে তুমি দাদার বিয়ের কথাটা একবার চলো ভাববে না? এই সঞ্জু, এই কথাটা তুমি কিন্তু একদম ঠিক বলেছো। মা, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, খুব তাড়াতাড়ি সঞ্জুর বউ করে তোমাকে এ বাড়িতে নিয়ে আসবো। তার আগে বাড়ির বড় ছেলে সম্রাটের জন্য তোমরা কিছু ভাববে না? বাবা, 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 সম্রাটের কথা ভাবলে তাহলে বড়লোক বাড়ির মেয়ে শ্রেয়াকে বাড়িতে কি করে বউ করে নিয়ে আসবে মিলন? কিন্তু জামাই বাবু, এরপর সম্রাটকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। কেন? বাড়িতে কি এমন ঘটনা ঘটলো যে সম্রাট মদ খেয়ে মদের বোতল হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? কি বললে, কি বললে মামা? আমার দাদার হাতে মদের বোতল? তার মানে একটু আগেই বাড়িতে যে ঘটনাটি ঘটে গেল, আমার দাদা রাস্তায় বেরিয়ে গিয়ে নিজের হাতে মদের বোতল তুলে নিয়েছে। হ্যাঁ, 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 আমি নিজের চোখে দেখে এসেছি। তাতে কার কি এসে যায় মামা, আর কার বাকি এসে যাবে? তবুও তো আমার সঙ্গে শেয়ার বিয়ে দিতে পারলে মা, মোটা টাকা বর্পণ, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো বাড়িতে ঢোকাতে পারবে। বলে ঢোকাবো না কেন? বলে ঢোকাবো না কেন? আমি তো আর কম কষ্ট করে সঞ্জুকে মানুষ করিনি। ঠিক, ঠিক কথাই বলেছো।
তুমি তো সঞ্জুকে মানুষ করেছো, করেছি তো। তুমি তার বাছুর বড় করে গরু তৈরি করো। প্রতিমা, গরুর হাটে গরু বিক্রি হয়, তুমি তো সঞ্জুকে গরুর মতো বেচে দিতে। সাবধানে কথা বলবে বলে। ধন্যবাদ, ধন্যবাদ কলিযুগের মা। চমৎকার, চমৎকার কলিযুগের মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। হাততালি দিয়ে প্রশংসা জানাই বিবেকহীন কসাইখানার মাকে। সঞ্জু, এ আমি কি দেখছি? তোমার বাড়িতে এত সব ঘটনা ঘটে, কই তুমি তো আমাকে আগে বলনি। আসলে শ্রেয়া, একটা মেয়ে অনেক আশা করে স্বামীর ঘর করতে আসে সঞ্জু, এই বাড়িতে যে এত প্রবলেম, এখানে এসে কি আমি একটু শান্তি পাবো? এটাই তোমার লজ্জা শ্রেয়া, এটাই তোমার লজ্জা। আর এই লজ্জার কথাটা আমি যে মুখ ফুটে কারো কাছে বলতে পারি না, আমার মাথাটা যে হেট হয়ে যায় যখন দেখি কারণে অকারণে মা দাদাকে অসম্মান করে কটু কথা বলে। ঠিক তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমি যে মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ফেলি। হয়তো সন্তান হয়ে মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা অন্যায়, কিন্তু সেই মুহূর্তে প্রতিবাদ করা ছাড়া যে আমার যে অন্য কোনো উপায় থাকে না। তুমি বিশ্বাস করো শ্রেয়া, আমার যে অন্য কোনো উপায় থাকে না। মা বাবা সন্তানকে জন্ম দিয়েছেন বলে তাদের কোনো ভুল থাকবে না তা তো নয়। মা অন্যায় করেছেন, তুমি মার্জিত হবে বলো, তাই বলে সকলের সামনে মাকে অপমান করবে? মা ভুল করেছেন বলে তুমিও ভুল করবে সঞ্জু? তবুও তো জেনে বুঝে সেই ভুলটাই করে চলেছে শ্রেয়া। দাদার প্রতি মায়ের এই অসম্মান অবজ্ঞা আমি যে কখনো মন থেকে মেনে নিতে পারি না। তাই তোমার গর্ভধারিণী মাকে ভুলে যেতে পারলেও আমার শ্রীরামচন্দ্রের মতো দাদাকে আমি যে কখনো আমার মন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবো না। আমি যে কখনো আমার মন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবো না। তোমরা সবাই আমাকে পর করে দিচ্ছ। গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন দেবকী, কিন্তু মা যশোদা কৃষ্ণ জননী হয়ে খ্যাত হয়েছিলেন দিদি। ভালো লাগে না, তুই আমাকে দিদি বলবি না তো? কেন বলবো না, কেন বলবো না? আমার দিদি সম্রাটের জন্ম দিয়ে মারা যায়, তারপর জামাইবাবু তোমাকে বিয়ে করে, তাই তো সেই দিদির আসনে আমি তোমাকে বসিয়েছি গো, আমি তোমাকে বসিয়েছি। সোনা, সোনা রে, ওই পাগলিটা আমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও ওই পাগলিটাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে সদর দরজাটা বন্ধ করে দাও। তার আগে আমি ঢুকে পড়েছি গো, তার আগে আমি ঢুকে পড়েছি। এই তোমরা আমার সোনাকে দেখেছো? আমার সোনা, সোনা, হ্যাঁ গো হ্যাঁ, আমি যে সোনার মা, বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তাকে আমি খুঁজছি, আমি যে কোথাও খুঁজে পাচ্ছি না গো, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি তোমার সোনাকে বাড়িতে খুঁজতে এসেছো? না 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 না, আমি তো এসেছি রত্নের সন্ধান দিতে। বাড়ির ওই ছেলেটা রত্ন নয়, চারিদিকে চিন্তা ভাবনা ছেলেটা একেবারে পাগল হয়ে গেছে। সম্রাট গো, সম্রাট, ভালো ছেলে গো, খুব ভালো ছেলে। এই জানো, রাস্তাঘাটে দেখালি না, আমার মা বলে ডাকি, আমার মা বলে ডাকি, আমার পায়ে হাতে প্রণাম করতে। যেমন তুই তেমনি তো সম্রাট মা বলে ডেকেছে, পায়ে হাত দিয়ে প্রণামও করেছে। যা ওকে নিয়ে বুকের জ্বালা জুড়োগে। আচ্ছা তুমি বলো তো, এই সমস্ত কথাবার্তা শোনার পর কেউ কি কারো মাথা ঠিক রাখতে পারে? মাথা ঠান্ডা করো সঞ্জু, মাথা ঠান্ডা করো। না, সত্যি আজ আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, তাই তো তোমাকে বলতে বাধ্য হচ্ছি। ফিরে যাও তুমি তোমার দাদার ঘরে। সঞ্জু, ভুলে যাও তুমি আমায়। না সঞ্জু না, কারণ তোমার মতো একটা পবিত্র মনের মেয়েকে এই সংসারে নিয়ে এসে তোমার সেই পবিত্র মনটাকে যে আমি মেরে ফেলতে পারবো না। সঞ্জু প্লিজ তুমি আমায় ভুলে যাও। তোমার আমার সম্পর্কটা কি সে জায়গায় দাঁড়িয়েছে সঞ্জু শ্রেয়া, যে তুমি বললেই আমি ভুলে যাব? বলা যায় না গো, বলা যায় না। এই আমি কি পেরেছি আমার সম্রাটকে ভুলতে? তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এসো, নইলে মরে যাবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে, ও বললে ওর বাবা কাঁদবে, ওর ভাই কাঁদবে, পাড়ার লোক কাঁদবে, গ্রামের লোক কাঁদবে, আর তোমার মতো মা বললে সমগ্র মা জাতির লজ্জা দূর হবে। আর একটা ভদ্রভাবে কথা বলছি, ঠান্ডা মাথায় শুনে রাখুন, জন্ম দিলেই যদি মা হয়ে যায় তাহলে সারদা মা কি মানো? এই পোশাকে মাকে দেখে সত্যি আমার খুব লজ্জা হয়। তোমার ছবি নোংরা জায়গায় থাকবে, আর সারদা মায়ের ছবি ঠাকুর ঘরে চলবে। ভালো যদি চাও গো মা, দাদার ডাকে সাড়া দাও, মা হওয়া সার্থক হবে। এর চেয়ে বেশি কি চাও? এসো তোমরা আমার সাথে, সম্রাটকে ফিরিয়ে আনি। রাস্তায় পড়ে কাঁদছে সেজে, এইটুকু আমি জানি। পিতার সঙ্গে তাল মিলিয়ে চলছো কেন ভাই? চলো আমরা সবাই মিলে সম্রাটের খোঁজে যাই। চলো চলো।
মদ, যে মদ ছিল আমার জীবনের চরম শত্রু, সেই মদ এখন আমার জীবনের পরম বন্ধু। এসো বন্ধু এসো, তোমাকে পান করে আমি আমার বুকের জ্বালা মেটাই। এসো বন্ধু এসো। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। তার জবাব দেবে যদি বলে আমি কি পেরেছি? তুমিও একটু পারোনি, তুমিও কি একটু পারোনি। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি ফেলেছো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি ফেলেছো। আগুনের সব কেড়ে নিয়েছো, সেটিটুকু কেন তার কারণে? তার জবাব দেবে যদি বলি আমি হেরেছি। তুমি একটু হারনি, তুমিও একটু হারনি, তুমিও একটু হারনি। সম্রাট, আমি এসেছি। কেন এসেছো? আমাকে ভুলতে পেরেছো কিনা? আর লজ্জায় অপমানে তুমি কি করছো তাই আমি দেখতে এসেছি। এসো রানী এসো, তোমার চরিত্রে পূজারী হয়ে তোমাকে একবার পুজো করি। দ্রৌপদী সতী ছিলেন বলে স্বয়ং শ্রীকৃষ্ণ বস্ত্র হরণের সময় বস্ত্র দান করে তাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু তোমার মতো মহাসভাকে বাঁচানোর জন্য কলির কৃষ্ণের আবির্ভাব হয় না। কারণ তুমি নগ্ন সমাজের নগ্ন সভ্যতার একটা পোস্টার হয়ে গেছো। তোমার কথা শুনে আমি আমার মনটাকে 50 বছর পিছিয়ে আনতে চাই না। আমার লক্ষ্য তুমি নাও, আমার লক্ষ্য আমার ক্যারিয়ার, ব্রাইট ফিউচার। ঠাকুর থাকো তুমি তোমার ব্রাইট ফিউচার নিয়ে, আর আমি এগিয়ে যাই আমার ভবিষ্যৎটাকে নিয়ে ধ্বংসের দিকে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। আগুনের সব কেড়ে নিয়েছো, সেটিটুকু কেন তার কারণ? তার জবাব দেবে যদি বলি আমি হেরেছি। তুমিও একটু হারনি, তুমিও একটু হারনি, তুমিও একটু হারনি। মাতালটা জায়গা থেকে নড়ে না, পুলিশ ছাড়া তারা করছে, লুকানোর জায়গা পাচ্ছিলাম না। মাতালটা ভেগেছে, তাই ওই বট গাছের আড়ালে না একটু গা ঢাকা দিমু। কোথায় গেল? কোন দিকে গেল সে হারামি বুড়িটা? এইদিকে তো এলো, পৌঁছছে না। কোথায় গেল? বলে কোথায় গেল? কোন দিকে গেল?
এই যে খাড়া হও, একদম সোজা হয়ে দাঁড়া বলছি, একদম সোজা হয়ে দাঁড়াও। কি কইরা খাড়া হমু? 10 মাসের বাচ্চা আমাগো পেটে সারাক্ষণ শুধু হুটুর পুটুর কইরা নড়িতে আছে। খাড়া হইলে পেটে টান ধরে। পুলিশ বাবু বড্ড ভয় করতেছে, যদি ফাঁস কইরা বাচ্চাটা বার হইয়া যায়। এটা আবার নতুন কথা কি? বলে এটা আবার নতুন কথা কি? বাচ্চা হওয়ার সময় হলেই বাচ্চা হবে। একটা কথা বলি শুনো, এই অবস্থা রাস্তাঘাটে বেরোনো একদম উচিত হয়নি। একটা ঘটনা বলি, পুজোর সময় মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। এইরকম একজন গর্ভবতী মহিলা ওই পুজো মণ্ডপে এসেছিল। যেই আরতির সময় ঢাকের বাজনা শুরু হলো, অমনি ওই গর্ভবতী মহিলা ঢাকের আওয়াজের চোটে প্রসব করে ফেললো। না না, আমাগো পেটে প্রসব বেদনা ওঠে নাই। ব্যথা, এই ব্যথার কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। গতকাল ভোর দুপুরবেলা একটা ধাড়ি মুরগি ককর ক করে ডাকতেছিল। আমি বুঝলাম মুরগির ব্যথা উঠেছে, ডিম পেড়েছে। না মানে আমি সে কথা। কি কথা শোনাবে? বলে কি কথা শোনাবে তুমি আমাকে? আমি মুরগির ডিম পাড়া দেখেছি, গরুর ব্যথা হলে বাচ্চা হওয়া দেখেছি, আমি কুকুরেরও বাচ্চা হতে দেখেছি। আপনি একটু থামবেন। থামবো কি? বলে থামবো কি? আমি বেড়ালেরও বাচ্চা হতে দেখেছি। ও মা গো! কি হলো? পেটটা কি ব্যথা করছে? বাচ্চা হবে? এ ব্যথা অন্য ব্যথা, অন্য ব্যথা। হ্যাঁ? অন্য ব্যথা মানে মনের ব্যথা, গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, আমার সাই পেটে কুলকুলনির ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা, টিপে দেব। টিপতে হইব না, অমনি ঠিক হইয়া যাইব। ও বুঝেছি, তুমি গ্যাসের কথা বলছো। এই গ্যাসের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। গরমের ছুটিতে মাসির বাড়ি মনসা পূজার মেলায় বেড়াতে গিয়েছিল। হঠাৎ আমার পেটে পেন উঠলো, মানে ব্যথা উঠলো। আমাগো পেটে ব্যথা আর আপনাগো পেটে? না 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 না, তোমার মতো আমার পেটে বাচ্চা হওয়ার ব্যথা ওঠেনি। গরমে প্রচুর তেলে ভাজা খেয়েছি তো, তাই গ্যাসে অম্বলে। আপনি এখান থেকে চইলা যান, আমাগো পেটটা কেমন করতে আছে। পেটটা কি গরম গরম করছে? গরম। এই গরমের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। গরমে টকে ডাল খাবে, পারলে পান্তা ভাত খাবে। আপনি এত বকেন কেন, এত বকেন কেন? আরে নামটা যে আমার বকাই, বক বক না করলে আমার পেটের বাতি হজম হবে না। তাই এই স্বভাব লইয়া ওই পুলিশের চাকরি করেন কেমনে? পুলিশ, এই পুলিশের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। এই পুলিশের চাকরি করতো আমার ঠাকুরদা করতো, তার বাবা করতো, আর আমার বাবাও করতো। সেই বংশানুক্রমে আমিও করছি। তা আপনি এখানে কি করতেছেন? আমার কাছে খবর আছে, একটা খচ্চর মেয়ে এখান থেকে মদ গাঁজা পাচার করে, আর তাকে ধরবার জন্য আমি ডিউটি দিচ্ছি। আমায় নিয়ে পড়ছেন কেন, আমায় নিয়ে পড়ছেন কেন? দেখছেন না একে আমি বিধবা, তারপর আমার গর্ভবতী। বিধবা? এতক্ষণ তো আমি খেয়াল করিনি। কই দেখি বলি বিধবার পেটে বাচ্চা এলো কি করে? বলে বিধবার পেটে বাচ্চা এলো কি করে? পাড়া পুলিশ ভোটাররা ভোট দিতে যাইবার আগে যদি ভোট হইয়া যাইতে পারে, ইন্টারভিউ দিতে যাইবার আগে যদি ক্যান্ডিডেট বাছাই করে চাকরি হইয়া যাইতে পারে, হুয়া সার্টিফিকেট লইয়া যদি ডাক্তার হইয়া যাইতে পারে, তাহলে বিধবার পেটে বাচ্চা এ আর নতুন কথা কি? নতুন কথা কি? ভোট, এই ভোটের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। আমার যখন ওঠে চিচি করছো কেন? বলে চিচি করছো কেন? আরে ভোটে নাম উঠবে না আমার। বকাই বাবু দয়া কইরা আপনার বক বকানিটা থামাইবেন। তাহলে চাকরি আর ইন্টারভিউর কথা বলি। আরে কিছুতে একটা বলি। এরপর কিছু কইলে মই হক করে কইয়া দেমু, আমাগো পেটের বাচ্চার বাবা আপনি। তাহলে সোজা চইলা যান, সোজা। এই সোজার কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। আমার বউটা বলতো সোজা হয়ে বসবে, সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে হাঁটবে, আর সোজা সবটা মানুষ হবে। আর সেই বউটা
একটা দুর্ঘটনায় বহু বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাই তোমার ভীষণ কষ্ট হয়। তার জন্য আমি বক বক করে সবকিছু ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। যদি কোনোদিন তাকে আমি খুঁজে পাই তাহলে আমার এই বক বকারি থামবে। তার আগে নয়। বাঁচলাম, এইবার পেটের বাচ্চাটারে বার করা যাক। সালা পুলিশ চলাই মদ ধরবে, ধর শালা চলাই মদ। বাবা, এ বাচ্চা সে বাচ্চা নয়, এ হলো পুটুলিতে বাঁধা চলাই মদ গাঁজা সিদ্ধি। যাই শালা এই মালটাকে পাচার করে দিয়ে আসি। বঙ্গল ছেড়ে বঙ্গ নারী, এরাই আর চোরাই কারবার। এর চেয়ে মানুষ সত্য ছিল তখন, যখন মানুষ বনে জঙ্গলে বাস করত, যখন মানুষ আগুন জ্বালতে শেখেনি। এই শালা মাতালটা আবার চলে এসেছে। যাক, এর কাছে যা আছে একটু কায়দা করে ঝাড়ানো যাক। এই যে শুনুন, আমার দিকে তাকাও, বলো তো আমি কে? যে হও রোমের জুলিয়েট তুমি না। এবার বলো তো। লাইলার মজনু তুমি হতে পারবে না। এখনো কিছু মনে হচ্ছে না? চণ্ডীদাসের রানী হওয়ার ক্ষমতা তোমার নেই, দেবদাসের পার্বতীও হতে পারবে না। হয়তো তুমি হতে পারবে চন্দ্রমুখী। এই শালা মাতাল, তার উপর আবার পাগল। যাক, এর সঙ্গে একটু অন্য কায়দায় কথা বলা যাক। এই যে শুনুন, বলছিলাম কি আপনি নেশা করে বেড়াচ্ছেন কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না মানে চেষ্টা করে দেখি না, যদি আপনার দুঃখ মোচন করতে পারি। কোন মহিলার কাছ থেকে কোন রকম হেল্প নেওয়ার ইচ্ছে আমার নেই। তার মানে আপনি কোন মহিলার কাছ থেকে আঘাত পেয়ে নেশা করে বেড়াচ্ছেন। আচ্ছা, আপনাদের পুরুষ জাতির কি এটাই ধর্ম? এই যে শুনুন, দয়া করে আপনি এখান থেকে চলে যান। কোন মহিলার কাছ থেকে কোন রকম জ্ঞান নেওয়ার ইচ্ছে আমার নেই। ভুল করছেন, আপনি ভুল করছেন। মহিলারাও কিন্তু মানুষ, মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব হয় না। পুরুষেরা যতই মহিলাদেরকে খেলার পুতুল বানিয়ে রাখুক না কেন, ওই পুরুষের জন্মই কিন্তু মহিলার গর্ভে। সন্তানের প্রথম পানীয় খাদ্য মায়ের বুকে দুধ। জন্মানোর সাথে সাথে তারা মা মা বলে কেঁদে ওঠে। 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে মায়েরা সেই মায়ের কোলে জন্ম নিয়ে, মায়ের কোলে বড় হয়ে, মায়ের বুকে দুধ খেয়ে যারা মায়েদেরকে সম্মান করে না, আমি তাদেরকে বলবো অমানুষ, স্বার্থপর, অকৃতজ্ঞ, বেঈমান। এই অমানুষ, অকৃতজ্ঞ, স্বার্থপর, বেঈমান হয়ে বলছি। আপনাদের মতো মহিলারা যদি সত্যিকারের মা হতো, তাহলে অসভ্য চরিত্রের মানুষগুলোর জন্ম হতো না, ধর্ষণকারীতে সারা দেশটা ভরে যেত না। কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ মায়েদের গর্ভে মাত্র একটি করে মনীষীর জন্ম হতো না, মনীষীতে সারা দেশটা ভরে যেত। একটা কথা মনে রাখবেন, মাটি খারাপ হলে যেমন ভালো ফসল হয় না, মায়ের গর্ভ খারাপ হলে ভালো সন্তানের জন্ম দেওয়া যায় না। আমি আপনার সঙ্গে কোনো কবি গানে লড়াই করতে আসিনি, আমার এখন অনেক কাজ, আমি চলি। কোথায় যাবে মা? আমি দূরে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি, তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। মানে আমার এই হতভাগ্য ভাগ্নের বউ করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। তুমি কি বলছো বাবা? দূরে দাঁড়িয়ে এইমাত্র যা শুনলাম, তাতে বুঝলাম যে এই মেয়েটাই পারবে একটা সংসারকে স্বর্গ করে। এই রে কেলো করেছে, চোর চিটিংবাজ পকেট মার্কে দিয়ে সব। এ বুড়ো দেখছি মাথাটা একেবারে গেছে। যোগ বিয়োগ গুণ ভাগ করি, আমি এরকমই একটা মেয়েকে খুঁজছি। এই মালিক তো চেনো না বাবা, কত লোকের পকেট কেটে ফাঁক করে ছেড়ে দিয়েছে। যে সংসারে চাঁদে আসা, সংসারটা কেটে ফাঁক করে দেবে। কিছু বললে না, মানে বলছিলাম কি আমার মতো একটা রাস্তার মেয়ে কি সংসার করার সুযোগ পাবে? হ্যাঁ, আমি তোমাকে সে সুযোগ করে দেবো মা। তুমি কি বলছো ঠিকই বলছি রে সম্রাট, ঠিকই বলছি। মামা। আমি যে ফাঁকে পদ্ম পেয়ে গেছি রে। সুযোগটা হাতছাড়া করা যাবে না। রাস্তাঘাটে পুলিশের তাড়া খেয়ে এখন ইনকাম বেশি হচ্ছে না। দেখি ওই সংসারে ঢুকে 2-4 দিনে কতটা কামাতে পারি। আপন মনে কি বলছো? না মানে ওই আর কি, আপনি আমাকে চেনেন না, জানেন না, কোন বিশ্বাসে আপনার ভাগ্নি বউ করে নিয়ে যাবেন? কেন জানবো না? ওই ডাক্তার চোর, চিটিংবাজ, পকেটবাজ। এই রে
কেলো করেছে, এই শালা বুড়ি সব বুঝে ফেলেছে। এখন কি হবে? আরে বাবা, এতে ভয়ের কি আছে? তুই তো পাপের টাকা সব গরিবদের দান করে দিস, পাপার পুণ্য কি পাশাপাশি রাখিস। না মানে আপনি এত কথা? জানি রে মা, জানি, আর জানি বলি তো তোর বিয়ের ব্যবস্থা করেছি। না বাবা, এই অবাস্তবকে বাস্তবে রূপ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু অবাস্তবকে বাস্তব করাই যে আমার কাজ ভাগ্নে। মামা, শোন সম্রাট, তোকে আমি প্রতিষ্ঠিত করবই। ওই সুন্দর মুখার্জি বিয়ে রাতে পায়েলকে তোর জীবন থেকে কেড়ে নিয়ে গেছে। শুধু তোর নয়, ও অনেক মানুষের অনেক ক্ষতি করবে। জানিস জানিস সম্রাট, ওই সুন্দর মুখার্জির কাছে আজ আমি শত্রু। যে কোনো মুহূর্তে আমাকে খুন করতে পারে। খুনি আমাকে সেই ভয় দেখিয়েছে, তাই আমি অনেক জায়গায় সুপারিশ করেছি তুই যাতে পুলিশের চাকরিটা পেয়ে যাস। আমার দৃঢ় বিশ্বাস তুই পুলিশের চাকরি পাবি। তাই আমার অনুরোধ, তুই মেয়েটাকে মেনে নি ভাগ্নে, ওই মেয়েটাকে তুই মেনে নি। না মামা, হয় না, হতে পারে না। তাছাড়া একটা রাস্তার লাফাঙ্গা মেয়েকে। ওরে শালা, এত জেদ, এই জেদ তো শালা আমি ভাঙবই। কি ভাঙবে মা? নিজেকে মামা বাবু চেষ্টা করবো মানুষ হওয়ার, স্বামীর ঘরকে স্বর্গ করা। না মামা, ওই চোর চিটিংবাজ পকেটমার মেয়েটার কথা তুমি একদম বিশ্বাস করবে না। এই কি বললে? আমি চোর, চিটিংবাজ, পকেটমার, আর নিজে নিজে যে শালাটা মাতাল। কোন কারণে তুমি মাতাল হয়েছো, কোন কারণে আমি 2 নম্বরে শিখেছি। বেশ, হিসাব বরাবর চলো। কি মনে করছো তুমি আমাকে? কি মনে করছো? ফালতু ফালতু মনে করছো? এই যে শোনো, এবার ও রাজি হলেও আমি কিন্তু রাজি নই। আমি তোমাকে অ্যারেস্ট করে সোজা লকআপে ঢুকিয়ে দেব। মানে মানে এই মানের কথা যখন বললে, তখন একটা কথা বলিস, আইনের চোখে তুমি অপরাধী। একটু আগে বিধবা সেজে তুমি আমাকে ধোকা দিয়েছো, আমি তোমাকে অ্যারেস্ট করব। আমি আপনাকে অনুরোধ করছি, ওকে একবারে একটু সুযোগ দিন। সুযোগ? এই সুযোগের কথা যখন বললে, তখন একটা কথা বলি শোনো, যত সুযোগ দেবে তত সুযোগ নেবে। মানুষকে খেতে দিলে শুতে চায়, তবু আপনি যখন বলছেন তোকে একটা সুযোগ আমি দেব, যদি ও ঠিকঠাক সংসার করতে রাজি হয়। বলো, তুমি সংসার করতে রাজি আছো? তা না হলে কিন্তু আমি তোমাকে অ্যারেস্ট করে সোজা লকআপে ঢুকিয়ে দেব। বলো। ওরে বাবা রে, অ্যারেস্ট মানে তো শালা ডান্ডার বাড়ি। আমি তো রাজি, কিন্তু এই মাতালটা তো রাজি নয়। তুমি আমাকে মাতাল বললে? 100 বার বলবো তুমি মাতাল, 1000 বার বলবো তুমি মাতাল। পারবে মদ ছেড়ে দিয়ে প্রমাণ দিতে যে তুমি মাতাল নও? তুমি পারবে চোর চিটিংবাজ পকেটমার ছেড়ে সত্যিকার একটা গৃহবধূ হতে? আরে পারবো 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 বলেই তো তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু মদ আমি ছাড়তে পারবো না। পারবে এই মাতালটাকে মেনে নিতে? তুমি ছাড়বে না, তোমার ঘাড় ছাড়বে। আগে আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে দেখো না। রাজি হয়ে যা বাবা, রাজি হয়ে যা, এতে তোর ভালো হবে। রাজি হয়ে যা সম্রাট, আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি। মামা, হাত জোড় করে আর পাপের বোঝাটা বাড়িয়ে দিও না মামা, পাপের বোঝাটা আর বাড়িয়ে দিও না। আমি রাজি, তবে একটা শর্ত থাকবে। হ্যাঁ, শর্ত, আমাদের বাড়িতে গেলেও আমরা এক ঘরে থাকবো না। স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমাদের মধ্যে হবে না। কি বলছি মামা, পায়েল যেভাবে আমাকে ঠকিয়েছে, এরপরে কোনো মেয়েকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই মহাপরীক্ষায় মেয়েটাকে দিতে হবে। তোমাকে পরীক্ষা দিতে হবে। আগে ভাবো তুমি কি করবে। আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আগে আমি তোমার মদ ছাড়াবো, তারপর আমি তোমাকে বুঝিয়ে দেব আমি কি, আমি কে। ঠিক আছে, আমি তোমাদের সব কথা জেনে গেলাম, সব কথা সাক্ষ্য থাকলাম। এই যে শুনুন, আমার সঙ্গে থানার গাড়ি আছে, আপনারা সবাই গাড়ি থেকে বসুন, আমি আপনাদের বাড়ি পৌঁছে দিচ্ছি। চলো, থানার গাড়ি করে আমাদের বাড়িতে চলো। গোষ্ঠী বাজারে যাচাই করে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যিকারে গৃহবধূ হতে পেরেছো। যদি পারো, এই সম্রাটকে পাবে শুধু তোমারই জন্য। আর এই সম্রাট তার মনের কালি দিয়ে তোমার মনের খাতা একটাই কথা লিখবে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দুধ যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দুধ যেখানে থাকো। La 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 la
পারবো, নায়িকা হতে পারবো। আচ্ছা পায়েল, সম্রাটের কথা তোমার মনে পড়ে না? বিন্দু মাত্র না। তাছাড়া আমার চিন্তা করতে যাওয়াই বা কেন? কিন্তু পায়েল, তোমাকে নিয়ে না আমার খুব চিন্তা হয় জানো। এই ফিল্ম লাইনে আসার পর নিজেকে তুমি কতটা সুরক্ষিত রাখতে পারবে, কিন্তু তুমি দেখে নিও এই লাইনে আসার সাথে সাথে হিরো থেকে শুরু করে ডাইরেক্টর, প্রডিউসার সবাই তোমাকে অফার করছে। আর তুমি ছাড়া কেউ আমাকে টাচ করতেই পারবে না। পায়েল, আই লাভ ইউ সুন্দর, আই লাভ ইউ। আই লাভ না 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 না, আই লাভ ইউ টু কিন্তু আমি বলবো না, কারণ তোমার প্রতি আমার কোনো লোভই নেই। কিন্তু তুমি যা চাইবে তাতেই আমি রাজি। তাহলে তুমি খুলে ফেলো। খুলে ফেলবো মানে? ওই যতটা খুলতে তোমার সংকোচ না হয় ঠিক ততটা খুলে ফেলো। লজ্জা পেলে কিন্তু চলবে না। এই তোমার কাছে আমার কিসের লজ্জা? তাহলে শুরু করে যাক। রেডি ওয়ান রেডি। কি করছো কি করছো? আরে দূরে 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 থাকবে। দূরে দূরে আরে আমি এখন যেটা করব ওই সেটা করতে গেলে তো ডিসটেন্স মেইনটেইন করতে হবে। আচ্ছা তুমি কি করতে চাইছো বলো তো? আমি ছবি ছবি? হ্যাঁ, আমি তোমার কয়েকটা ছবি তুলতে চাই। মনে রাখবে পায়েল, যত বেশি খুলে পৌঁছে দিতে পারবে মার্কেটে তত বেশি তোমার ডিমান্ড বাড়বে। সুন্দর তুমি? আমি তাহলে শুরু করে যাক। রেডি ওয়ান স্টার্ট। আচ্ছা পায়েল, তুমি আমাকে একটা সুন্দর করে পোজ দেখাও দেখি, সুন্দর করে একটা। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আচ্ছা এবার রাইট সাইড চিবুক তুলে ওই সামনের দিকে একটু ঝুঁকে ওইরকম একটা পোজ দেখাও। আচ্ছা পায়েল, মানে ধরো তুমি কাউকে একটা ফাইন কিস দিচ্ছ, ওইরকম একটা পোজ দেখাও দেখি। দেখাও। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই ছবিগুলো নিয়ে তুমি কি করবে গো? ছবিগুলো সোজা আমি মুম্বাই পাঠিয়ে দেবো। মুম্বাই? আমি আর পাচ্ছি না। এই তোমাকে একটা প্রণাম। পাই নয় পাই নয়, তুমি আমার বুকে এসো, তোমার উন্নতি হোক। এই তোমার মধ্যে কোনো নোংরামো নেই তো? নেই তো, একদম নেই। তবু দেখো ওই শালা সম্রাটের মামা সোরের বাচ্চা মিলন চৌধুরী আমাকে অ্যারেস্ট করানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু তুমি দেখে নিও ওই শালা লাশটা আমি ফেলে দেবো। বাদ বাদ বাদ, ওইসব বাজে কথা ভেবে কোনো লাভ নেই। এখন তুমি নিজেকে নিয়ে ভাবো, কারণ কমার্শিয়াল লাইন তোমাকে আরো সুন্দর হতে হবে। ওই তার জন্য কি বলে ওই ডান্স প্র্যাকটিস করো, বড় বড় অভিনেতা অভিনেত্রী অভিনয় দেখো। তাহলে পায়েল, আমাদের মেজাজটা ঝাকাস করতে একটা নাচ গান হয়ে যাক। হয়ে যাক। हीरे से मोती से गैनों से फोटो से तुझको सजाते, अरे हीरे से मोती से गैनों से फोटो से तुझको सजाते, अरे होती रानी जो राजा मैं होता, अरे होती रानी जो राजा मैं होता। हीरे से मोती से गहने से फूलों से तुझको सजा देता, हीरे से मोती से गहने से फूलों से तुझको सजा देता। मैं होती रानी तो राजा तू होता, रानी तो राजा तू होता। हीरे से मोती से गैनों से फूलों से तुझको सजाते, अरे हीरे से मोती से गैनों से फूलों से तुझको सजाते, अरे होती रानी राजा मैं होता, अरे होती रानी राजा। ছি ছি ছি, তোমার আদরের দুলা মুখে বংশের মুখ ডুবাচ্ছে, তুমি ওকে কিছু বলবে না? শোনো প্রতিমা শোনো, চালুনি হয়ে কখনো সূচের বিচার করতে। এই কথাটা কি আমাকে বললে? তা তোমাকে বলছি নাকি প্যান্ডেলের দর্শককে বলছি? শোনো প্রতিমা, তুমি যদি এই বয়সে অশ্লীল পোশাক পরে ক্লাবে গিয়ে পার্টিতে গিয়ে ডান্স প্রোগ্রাম করতে পারো, তাহলে এত বড় আঘাত পাওয়ার পর সম্রাটও মদ খেতে পারে। মডার্ন যুগের একটা ভূত। কি বললে? কি বললে প্রতিমা? আমি মডার্ন যুগের ভূত? ঠিক ঠিক
কথাই বলেছে প্রতিমা। সত্যি আমি একটা মডার্ন যুগের ভূত। আরে আমি ভূত না হলে তাহলে তোমার মতো একটা পেদিনি আমার কপালে জুটবে কেমন করে? এবার কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওরে বাবা, বিয়ের পর থেকে প্রায় তো শুনে আসছি বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাব। কই আজ পর্যন্ত যেতে তো দেখলাম। সেদিন যাবো, সেদিন বুঝবে কি হারিয়েছো। হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছো প্রতিমা। দেখো, আজ যাই হারাই না কেন, তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে অন্তত প্রাণ ভরে অক্সিজেন তো নিতে পারবে। যাব না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আরে যাবেটা কোথায়? যার মতো জায়গা থাকলে তো যাবে, মুখে শুধু তড়পানে। আমি গেলে তোমায় তিল তিল করে মারবো কি করে? মরে তো আমি কবেই গেছি প্রতিমা, যেদিন আমার সংসারের লক্ষ্যে, আমার জীবন মরণের সাথে আমার প্রথম পক্ষের স্ত্রী মমতাই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে গেল, সেদিনই আমি মরে গেছি। কোনোদিন সে কাউকে কটু কথা বলেনি। জানো প্রতিমা, সম্রাট যখন মমতার গর্ভে এলো তখন সংসারে বড় অভাব, কিন্তু সেই অভাবের মধ্যে থেকেও সে মুখ বুঝে সংসার করে। আমি পারবো না, আমি সব পারলেও ওই সম্রাটকে আমি মানবো না। তাহলে কাজ করো না, সম্রাটকে যখন তুমি মানতেই পারবে না, তখন খাওয়ারের সঙ্গে বিষ মিশে তাকে তো তুমি মেরে ফেলতেই পারো। হ্যাঁ রে সঞ্জু, আমি ঠিক কথাই বলেছি। তাহলে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যায়। না বাবা না, দাদাকে ফিরিয়ে আনার জন্য মামা গেছেন। ওকে আমার সকলের স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে হবে। একটা ভালো মেয়ে দেখে দাদার আবার বিয়ের ব্যবস্থা করে। দাদার কথা মন থেকে মুছে ফেল। সঞ্জুকে ওইসব কথা শুনিয়ে কোনো লাভ হবে না প্রতিমা। তার কারণ কি জানো? রামায়ণে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন কৌশল্যার গর্ভে, আর ভরত জন্মেছিলেন কৈকেয়ীর গর্ভে। দুজনের পিতা কিন্তু দশরথ। কিন্তু যখন শ্রীরামচন্দ্রের বনবাস হলো, তখন ভরত রাজা হয়েও দাদা শ্রীরামচন্দ্রের পাদুকা যুগল মাথায় করে বয়ে এনে সিংহাসনে বসে রাজত্ব করে বসে। তাই বলছি প্রতিমা, এই যুগের কৈকেয়ী হয়ে যতই তুমি ভরতের মতো সন্তান সঞ্জুকে অমানুষ করার চেষ্টা করো না কেন, তা তুমি কোনোদিনই পারবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আসলে কি বলতো, সেই ছোট্টবেলা থেকে আমরা দুই ভাই তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে বড় হয়েছি সঞ্জু। কিন্তু বাবা, তুমি হঠাৎ তো ভেঙে পড়েছো কেন বলো তো? ও বুঝতে পেরেছি, আসলে দাদাকে নিয়ে তুমি একটু বেশি চিন্তা করছো। কিন্তু বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, এবার থেকে দাদার বিয়ের ব্যবস্থাই সঞ্জু নিজের হাতেই করবে। তাহলে আমার বোন শ্রেয়ার কতদিন আমার ঘরে বসে থাকবে ভায়া? কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমরা চলে আসতে বাধ্য হলাম আর কি। মাসিমা, আমার বোন শ্রেয়া আর সঞ্জু দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই ওদের বিয়ের দিনটা স্থির করতে আমি চলে এলাম আর কি। আমি এক্ষুনি রাজি বাবা। বলো বাবা, বলো কোন মাসের কোন দিন হলে ভালো হয়? ওটা আমি কি করে বলবো মাসিমা, ওটা তো আপনারা স্থির করবেন। তবে মাসিমা, পুজোর তত্ত্ব আর বরপণের নগদ 1 লক্ষ টাকা আমি সঙ্গে করে এনেছো বাবা? ওই সঞ্জুরটা আমি আনিনি, ওটা শ্রেয়া নিজে পছন্দ করে কেনাকাটা করবে। তবে মেসমশাইয়ের জন্য ধুতি পাঞ্জাবি, আর আপনার জন্য একটা দামি জম্পেস জামদানি ঢাকাই শাড়ি। কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত এসব তো আমরা নিতে পারবো না বাবা। এসব আপনি কি বলছেন মেসমশাই? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। ও মাসিমা, ওগুলোকে নিয়ে আমি ফিরে যাবো তো? না বাবা, ওগুলো তুমি ফিরিয়ে নিয়ে যাবে না। তাহলে সংসারে অমঙ্গল হবে। ওগুলো তুমি আমায় দাও বাবা। মা, তুমি সুন্দর বাবুর সামনে বাবাকে অপমান করছো। তুই বেশি কথা বলবি না তো? কাউকে বেশি কথা বলতে হবে না। তুমি বরং এক কাজ করো, তুমি নিজে গিয়ে ওই শাড়িটা আলমারিতে রেখে এসো। আর খাট বিছানা, ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, আলমারি ইত্যাদি। আরে প্রতিমা, দেবো মাসিমা দেবো। আপনার যা যা লাগবে না আপনি একটা লিস্ট করে রাখুন, বিয়ের আগে আমি সব